এরপর শেখ হাসিনার কর্মকাণ্ড ছিল রহস্যজনক, জানালেন মেজর হাফিজ। বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটলেও এখনও ধোঁয়াশা রয়ে গেছে এটি নিয়ে। বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মেজর হাফিজ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে বিচারের দাবি জানানো হয়েছে। কমিশন গঠন করতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করে তদন্ত করার উদ্যোগ নিয়ে তাকে ধন্যবাদ। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মেজর হাফিজ বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিক বল ভেঙে ব্যর্থ রাষ্ট্র করতে এই হত্যাকাণ্ড। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ অনেকেই এই কাণ্ডে জড়িত। বিডিআর প্রধান শাকিল সেনাপ্রধানের কাছে সাহায্য চাইলেও পাঠায়নি সেনাবাহিনী। বিদ্রোহের কথা শুনলে বিদ্রোহ দমন করা সেনা কর্মকর্তার দায়িত্ব। সেনাবাহিনী হত্যাকাণ্ডের পরপরই শাহজাহান সহ মিলিটারি অ্যাকশনে যার কথা থাকলে সেনাপ্রধান 46 ব্রিগেড কমান্ড করতে দেয়নি। সরকার প্রধানের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। সুবেদারকে বাহিনী প্রধান করার নজির পৃথিবীর ইতিহাসে নেই উল্লেখ করে মেজর হাফিজ বলেন, সরকার প্রধান ও সরকারি দলের যোগসাজেই বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। হত্যাকাণ্ডের পর কয়েকটি কমিশন করলেও সেগুলোর কোনো কার্যক্রম দেখা যায়নি। সেনাবাহিনীর ইনকোয়ারির রিপোর্টটিও অন্ধকারে রয়ে গেছে। মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ডে সুষ্ঠু পরিণতির কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। জেনারেল মঈনের কারো কাছ থেকে কোনো নির্দেশনার প্রয়োজন ছিল না, তারপরও ব্যবস্থা নেননি। সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল। শেখ হাসিনা অফিসারদের নিয়ে বৈঠক করলে সেখানে হত্যাকাণ্ডের বিচার দাবি করা 50 থেকে 60 জন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় বলে মন্তব্য করেন মেজর হাফিজ। তাদের সেনাবাহিনীতে পুনর্বহলের আহ্বান জানান তিনি। পুনঃ তদন্ত সঠিকভাবে করতে বিএনপি সহযোগিতা করবে বলেও জানান তিনি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রতিবেশী দেশের আজ্ঞাবহ প্রতিষ্ঠান আওয়ামী লীগ সেনাবাহিনীকে দলীয়করণ এমনভাবে করেছে যে জেনারেলরা কথা বললে মনে হয় যেন ছাত্রলীগের নেতারা বক্তব্য দিচ্ছেন। সেনাবাহিনীকে ধ্বংস করার প্রাথমিক পদক্ষেপ বিডিআর হত্যাকাণ্ড। দেশের সার্বভৌমত্ব ধ্বংসের যেসব দল দেশ ভূমিকা নিয়েছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। আয়নাঘর থেকে মুক্তি পেয়ে যেভাবে বাসায় ফিরেছিলেন আজমি। দীর্ঘ 8 বছর পর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আজ মঙ্গলবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 8 বছর আয়নাঘরে থাকার অভিজ্ঞতা ও মুক্তির ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। আব্দুল্লাহিল আমান আজমি বলেন, দেশে যে বিপ্লব হয়েছে সেটি আমি জানতাম না। আগস্টের 5 তারিখ রাতে 10:30টার সময় এসে আমাকে বলা হলো, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। আমি বললাম, আমি তো ফজরের নামাজ পড়ে ঘুমাই, যদি 2টার দিকে আসেন তবে সুবিধা হয়। কয়েকদিন আগেই ডাক্তার দেখে গেছেন, রক্ত পরীক্ষা করলেন, এখন আবার কোথায় নিয়ে যাবেন? পরে আমাকে মুখোশ পরিয়ে আশেপাশের আরেকটি রুমে নিয়ে যাওয়া হলো। তিনি বলেন, আমি বললাম, 8 বছর ধরে আপনাদের বলেছি আমার দাঁত ভেঙে গেছে, আমার কানে সমস্যা হচ্ছে। এতদিন আপনাদেরকে বলেছি আমাকে হাসপাতালে নিয়ে যান, আপনারা নিয়ে যান না, আর এখন বলছেন হাসপাতালে যেতে হবে, এটা কেমন কথা? পরে আমাকে নিয়ে যাচ্ছে, তার শেষ নাই। আমি বললাম, ঢাকা শহরের কোনো হাসপাতাল তো এত দূরে না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেউ কোনো জবাব দিল না। রাস্তা ভাঙাচোরা। আমি জানতে চাইলাম, ঢাকা শহরের কোনো রাস্তা এত ভাঙাচোরা না, আপনারা কি আমাকে কোনো গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি? তারা কোনো জবাব দিল না। পরে আমাকে আরেকটি বন্দিশালায় নিয়ে গেল। এখন আমি যেটা অনুমান করতে পারি, রাস্তায় জনতা যেভাবে গাড়ি চেক করছিল, এজন্য তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছেন। পরে তারা বললেন, আপনি এখানে থাকেন। আমি বললাম, আপনারা না আমাকে হাসপাতাল নিয়ে যাবেন, এটা কোথায় নিয়ে আসলেন? বলা হলো, আপনাকে পরে জানানো হবে। তিনি আরো বলেন, 6 আগস্ট আমাকে একজন জানালেন আজ আমাকে মুক্তি দেওয়া হতে পারে। একজন বললেন, আপনার কাপড়ের সাইজ বলেন। আমি বললাম, আমি তো গার্মেন্টসের কাপড় পরি না, সাইজ বলতে পারবো না। পরে একটা কাপড় নিয়ে আসা হলো, যেটা আপনারা দেখছেন মুক্তির পরে প্যান্ট শার্ট, ওটা পরে দেখলাম ঠিক আছে। আজমি বলেন, বাইরে কি হচ্ছে সে খবরই তো নাই আমার কাছে। পরে 9:15টার দিকে আমাকে নিয়ে তারা রওনা হলো। পরে টাঙ্গাইলের এলেঙ্গা সড়কের পাশে আমাকে নিয়ে তারা ছেড়ে দিলেন। বলা হলো, গাড়ি আসবে, গাড়িতে উঠে আপনি চলে যাবেন। তখন রাত 12:15 বাজে। পরে তারা আমাকে টাকা দিল। আমি জানতে চাইলাম, ঢাকায় যাওয়ার ভাড়া কত? তারা বললেন, ঠিক জানি না। জানতে চাইলাম, এখানে কত টাকা আছে? বললেন, 5,000 টাকা। আমি বললাম, আমি আপনাদের টাকার মুখাপেক্ষী নই, এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু ততটুকু দেন। তারা বললেন, আপনি যা করেন দান করেন, কিছু টাকা আপনাকে নিতে হবে। তাদের সঙ্গে 1 সেকেন্ড কথা বলার আমার রুচি ছিল না। এরপর তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেলেন। আজমি বলেন, আমি ঠিক মতো হাঁটতে পারছিলাম না। এরপর দেখলাম একটা গাড়ি আসছে, তখন আমি ঝাঁপিয়ে পড়ে বাসের মধ্যে উঠি। কিভাবে যে আমি 100 মিটারের মতো রাস্তায় দৌড়ে বাসে উঠেছি
এখনো কল্পনা করতে পারি না। পরে বাসে উঠলাম। আমার স্ত্রী এবং চাচাতো ভাইয়ের ফোন নাম্বার আমার মনে ছিল। একজনের থেকে ফোন নিয়ে তাদের ফোন করে বললাম, বাস আমাকে টেকনিক্যাল মোড়ে নামিয়ে দিল। এরপর পরিবারের সঙ্গে নিয়ে চিকিৎসা গ্রহণ করে 8 তারিখ ভোরে বাসায় পৌঁছালাম।